নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরু করছি 5টার 5 মিশালি। আর শুরুতে নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। ইডির তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সেই মামলায় ইডির রিপোর্ট। কেন হাইকোর্ট অসন্তুষ্ট? ইডির রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি। ইডির রিপোর্ট আর সেই রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন, গোটা বিষয় জানার চেষ্টা করব। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কেন অসন্তুষ্ট, কি কি তথ্য উঠে আসছে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একটা অন্যতম চ্যাপ্টার সামনে আসে যখন এই কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয় এবং তার গলার কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, তিনি এসএসকেএমের সাহায্য নিয়ে লুকিয়ে থাকছেন, এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ ইডির তরফে করা হয় এবং সেই কণ্ঠস্বর নেওয়ার ব্যবস্থা আদালত নির্দেশ দিয়ে করিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে। এবং সেই পর্ব মেটার পর ইডি যে আজ রিপোর্ট পেশ করছে এবং সেই রিপোর্টের মূল যে অংশ 5 পাতার রিপোর্ট, তার মধ্যে 3 পাতার রিপোর্টটাই হচ্ছে শুধু সুজয় কৃষ্ণ ভদ্রের গলার নমুনা তারা কিভাবে সংগ্রহ করেছে। এবং সেই রিপোর্টটা এটাও ঠিক, সুজয় কৃষ্ণ ভদ্রের যে গলার কণ্ঠস্বরের রিপোর্ট সেটা ইডির তদন্তের পক্ষে এসছে, অর্থাৎ ইডি যেটা সাসপেক্ট করছিল সেই কণ্ঠস্বর ইতিমধ্যে ম্যাচ করেছে, সেটাই ঘুরিয়ে ইডি বলতে চাইলো। কিন্তু বাকি তদন্তের যে জায়গাটা, মূলত আর্থিক অপরাধের তদন্ত তারা করছে এবং ইডি এর আগে বাজেয়াপ্ত যে সকল সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেই সম্পত্তির উৎসটাই বাকি, সেখানেও তো প্রশ্ন উঠছে। এটাই হচ্ছে বড় প্রশ্ন। এর আগে যে পরিমাণ সম্পত্তির হিসেব আদালতে রিপোর্ট আকারে পেশ করেছিল এবং আজকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে তাতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করছেন যে একই রেকর্ড, আগের রিপোর্টে যেটা রয়েছে সেই রেকর্ডের ভিত্তিতে যে ভ্যালুয়েশন করা হচ্ছে সম্পত্তির, তার মূল্যটা কমে যাচ্ছে কি করে, এটাই আদালতে প্রশ্ন। এবং মূল্য কমে যাওয়ার পরও 134 কোটি টাকার একটা বিষয় সামনে আনছে। এই যদি হয়, এই 134 কোটি টাকাটা কোথা থেকে এলো, এই আয়ের উৎস কি, এই টাকাটা কি কোনো চাকরি বিক্রির টাকা? ইডির তদন্তে তার কি কোনো নির্দিষ্ট দিশা রয়েছে? ইডি তদন্তে কি সেটা কোনো নির্দিষ্ট করতে পারছে? কারণ অভিযোগটাই তো ছিল চাকরি বিক্রি করে টাকা। এবং ইডি এই সংক্রান্ত যে রিপোর্ট দিচ্ছে সেটা স্যাটিসফ্যাক্টরি নয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই মামলার অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম। তদন্তে স্যাটিসফ্যাক্টরি নয় কেন বললেন বিচারপতি অমৃতা সিনহা? আপনার উপলব্ধি বা পর্যবেক্ষণ। দেখুন, আমি এর আগেও বলেছি যে ইডি প্রেস রিলিজ করে, এবং আজকেও সেটা আদালতে জানিয়েছি, ইডি প্রেস রিলিজ করে বলেছিল লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানির কথা, অভিষেক ব্যানার্জি নামক একজন এমপির কথা এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের কথা। এখন সেই টোটাল সম্পদের পরিমাণ কত, এই লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটি যদি এই এর সঙ্গে যুক্ত থাকে, এই স্ক্যামের সঙ্গে, তাহলে সেই স্ক্যামের পরিমাণ কত সেটা খুব দ্রুততার সঙ্গে জানানো উচিত। আজকে ইডি যে রিপোর্ট দাখিল করে জানিয়েছে এবং আদালত থেকে আদালত যে ওপেন কোর্টে যে তথ্যগুলো বলেছে, তো সেখান থেকে একটা কথা পরিষ্কার হয়েছে যে 134 কোটি টাকা প্রসিড অফ ক্রাইম, এবং অ্যাডজুডিকেটিং অথরিটি এটা অলরেডি অ্যাডজুডিকেটেড করে দিয়েছে যে হ্যাঁ, এই পয়সাটি প্রসিড অফ ক্রাইম, অর্থাৎ দুষ্কর্মের ফলে উদ্ভূত একটি পয়সা, ফলে এটি পিএমএলএ অ্যাক্টের মাধ্যমে চাকরি বিক্রির টাকা কিনা সেটা নির্দিষ্ট নয়। একেবারে আদালত সেই জন্য নির্দিষ্টভাবে প্রশ্ন করেছেন। ইডি ফার্দার রিপোর্ট, সেই জন্য ইডিকে আবার ফার্দার রিপোর্ট দিতে বলেছেন, অ্যাজ ওয়েল এজ সিবিআইকেও ফার্দার রিপোর্ট দিতে বলেছেন। তার কারণ এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা দুটো তদন্তকারী সংস্থা তারা উভয়েই করছেন, সিবিআই এবং ইডি। সিবিআই মূলত এর ক্রিমিনালিটি পার্টটা দেখেন এবং ইডি যেটা প্রসিড অফ ক্রাইম অর্থাৎ মানি ট্রেলটা দেখেন। এই ক্ষেত্রে ইডি আরেকটা তথ্যও জানিয়েছে আদালতে যে আরও বেশ কিছু সম্পত্তি অ্যাডজুডিকেটিং অথরিটির সামনে দিল্লিতে, সেটা অ্যাডজুডিকেশনের জন্য এখনো পর্যন্ত পড়ে আছে। সেটা নির্দিষ্টভাবে তারা সময় পেলে, তারা যখন টাইম পাবেন তখন নির্দিষ্টভাবে সেটা অ্যাডজুডিকেটেড হয়ে গেলে সেটাও আবার এইভাবে সিমিলারলি অ্যাটাচড হয়ে যাবে এবং প্রসিড অফ ক্রাইম হিসেবে গণ্য হবে। এখন এই যে অ্যাডজুডিকেটিং অথরিটি অ্যাডজুডিকেটেড করার পর যে প্রপার্টিটা ফাইনালি পাওয়া গেল, এখন সেই প্রপার্টিটা মহামান্য বিচারপতি নাই, সেই আয়ের উৎস মহামান্য বিচারপতি বলেছেন সেটা খুব স্বল্প পরিমাণ, কিন্তু সেই কোথা থেকে এলো, কে কোন চাকরির সাপেক্ষে কে দিল, এটা পুরোটাই তথ্য আসা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা মনে করি এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মাল্টিফোল্ড দুর্নীতি হয়েছে। আপনারা নিশ্চিতভাবেই জানেন যে ওএমআর শিট
সেটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, সেটার ম্যানিপুলেশন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আগে সিবিআই কিন্তু অন্য একটি কোঅর্ডিনেট বেঞ্চে তারা কিন্তু রিপোর্ট দাখিল করে তারা কিন্তু জানিয়েছেন কাকে কাকে টাকা বিক্রি করে। এর আগে ইডি এবং সিবিআই উভয়ই রিপোর্ট তদন্ত চলবে, আবারও রিপোর্ট চাওয়া হলো, মানে তদন্ত স্যাটিসফ্যাক্টরি হলো না। না দেখুন, স্যাটিসফ্যাক্টরি কি স্যাটিসফ্যাক্টরি না এটা বলাটা এই মুহূর্তে একেবারে প্রিমেচিওর কমেন্ট হবে, কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ প্রসিড অফ ক্রাইম সেটা যদি 134 কোটি টাকা পাওয়া যায়, এটা এই যে পরিমাণ দুর্নীতি যে তার সাপেক্ষে অতি স্বল্প পরিমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অ্যামাউন্টটা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করি। বেশ অর্ণব, একেবারে আমরা নজর রাখার চেষ্টা করেছি, কিন্তু সাধু অসাধু সেই জায়গা থেকে তো নানা প্রশ্ন উঠে আসছে। মামলাই তো শেষ, সাধু অসাধু কেন এই কথা বলছি? টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে আর যোগ্যতায় চাকরি, সেটা তো পার্থক্যহীন হয়ে গেল, কোনো পার্থক্যই তো সেখানে থাকলো না। হাইকোর্টের নির্দেশে চাকরি হারা হয়ে পড়লেন যোগ্যরাও। 25,700-রও বেশি মানুষ যারা ইতিমধ্যেই চাকরি হারিয়ে ফেলেছেন। শহীদ মিনারে আজও অবস্থানে বসে রয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা, আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা, যোগ্য চাকরি হারা যারা, কারণ তারা বলছেন তাদের কি দোষ, কেন তারা তাদের চাকরি হারিয়ে ফেললেন। সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থানে কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে, সেই লোন চালাতে না পারলে আমি সরকারের কাছে অনুরোধ এবং কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে অনুরোধ, যদি আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই সমস্যাটা সমাধান করা যায় এবং মহামান্য আদালতের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই সমস্যাটা সমাধান করে আমাদেরকে আবার স্কুলে বল করা হোক। শুধু তাই নয়, শহীদ মিনারে অবস্থান যেরকম যোগ্যদের, বিশেষভাবে সক্ষম যারা যারা চাকরি হারিয়েছেন তারা পর্যন্ত আজ চলে গিয়েছেন সেখানে, এইখানেই উপস্থিত হয়েছেন, তারাও প্রস্তুতি নিচ্ছেন কিভাবে তারা তাদের চাকরি ফিরে পেতে পারেন। আমি একজন ফিজিক্যালি 80% ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পারসন, মানে রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। কিন্তু একটা কথা বলবো যে আমাদের এখানে যতজন ফ্রেশ ক্যান্ডিডেট আছে, আমরা জোর গলায় বলতে পারি আমাদের ওএমআর শিটটা যখন পাবলিশ করা হয় ওটা আমাদের অরিজিনাল ওএমআর শিট। আজকে যে আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে, এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। প্রচুর কষ্ট হয়েছে, সারা রাত এইখানকে আসার জন্য অনেক রাত্রি থেকে বেরিয়েছি, 3টা থেকে বেরিয়েছি। আপনারও চাকরিটা চলে গেল? আমারও চাকরি চলে গেল। আপনার চাকরির পেছনে কি কোনো খারাপ কিছু ছিল? না না, সে তো আমি তাই না, যদি থাকতো তাহলে এখানকে আমি এলাম কেন? নিশ্চয়ই আমি প্রতিবাদ জানাতে আসছি, আমার নিশ্চয়ই সঠিক আছে। কি চাইছেন? চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। অর্থাৎ এতগুলো মানুষের চাকরি যাওয়ার পর টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে আর যোগ্যতায় যারা চাকরি পেয়েছে কোনো পার্থক্য থাকলো না, আর যারা যোগ্যতায় ইতিমধ্যেই চাকরিহীন হয়ে গিয়েছেন তারা গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন। দেখাবো।